তাই ভাই প্রত্যেকটা মানুষকে অনুরোধ রইলো ভাই, আপনারা জীবনে একবার হইলো ভাই বান্দরবন যান, থানচি যান। তারপর আমার কথার সাথে আপনারা মিলাই দেখেন যে আমি কথাটা সত্য বলছি নাকি মিথ্যা বলছি। ভাই বান্দরবন থানচির কাছে ভাই অরিজিনালি এই জায়গা কিছুই না ভাই, নেপাল কিছুই না বান্দরবন থানচির কাছে। ঠিক আছে ভাই, পুরো ভিডিওটা দেখেন আপনারা, তারপর আপনারা নিজের হাই উপলব্ধি করতে পারবেন বান্দরবন থানচির কাছে কিছুই না এটা। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি সবাইকে। সবাই অলরেডি উঠে গিয়েছে, কিন্তু আমাদের 14 জন যে টিম মেম্বার ছিল সেই 14 জনের ভিতরে অলরেডি 3 জন মিসিং। সেই 3 জনের জন্য আমরা প্রায় 30 মিনিট ধরে অপেক্ষা করছি। নেপাল টাইম ঠিক 10টায় আমাদের মিনি বাস ছাড়া কথা ছিল, কিন্তু লেট হওয়ার কারণে আসলে ছাড়তে দেরি হচ্ছে তাদের লেটের জন্য। আমাদের যে 3 জন পার্সন ছিল এই লেট 3 জন পার্সন চলে আসছে, তাই আমরা এখন আমাদের যে ছোট মিনি বাস আছে সেই মিনি বাস ছেড়ে দিব। হোটেল থেকে আমরা চন্দ্রগিরির উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা চন্দ্রগিরির উদ্দেশ্যে আমাদের যে মিনি বাস আছে অলরেডি চলে যাচ্ছি চন্দ্রগিরির উদ্দেশ্যে আমরা এখন। এ হচ্ছে আমাদের টোটাল 14 জন টিম মেম্বার। যেতে যেতে আপনাদেরকে নেপালে যে কাঠমান্ডু যে শহরের রাস্তাগুলো দেখাচ্ছি। তো সত্যিকারের অর্থে যে আপনারা যদি ভালো করে খেয়াল করেন যে এখানে যে রাস্তাগুলো গলি গলি চিপা চাপা যা আছে এখানে, ইভেন মানুষের আচার আচরণ থেকে শুরু করে সবকিছুই আসলে আমাদের বাংলাদেশের সাথে আসলে অনেকই মিল পাওয়া যায় এখানে। তো আমরা যাওয়ার পথে দেখতে পাচ্ছি একটি অনেক বড় একটা মন্দির দেখা যাচ্ছে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মন্দির। তো মন্দিরের এখানে ফুটপাথে অনেক হকাররা বসে আছে, দেখতে পাচ্ছেন। দেখা যাচ্ছে ঢাকা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন কাঠমান্ডু থেকে আমরা চন্দ্রগিরির উদ্দেশ্যে রওনা দিয়েছি। কাঠমান্ডুর যেই শহরের যেই রোড সেটা আপনারা দেখতে পারবেন প্রচুর পরিমাণে আসলে উঁচু নিচু, কারণ এখানে একটা সময় কাঠমান্ডু পুরো শহরটা ছিল পাহাড়। ঠিক আছে, অতটা আধুনিকতা ছোঁয়া ছিল না। পরবর্তীতে এখানে যখন আধুনিকতা ছোঁয়া পায় তখন এই যে পাহাড়ের বিভিন্ন অংশগুলো আসলে কেটে এখানে মূলত পরবর্তীতে বিভিন্ন রোড গুলো আসলে আধুনিক যে রোড সেই আধুনিক রোড নির্মাণ করা হয়। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে কাঠমান্ডুর যে রাস্তাঘাট যা আছে সবকিছু দেখে মনে হয়েছে আসলে আমি বাংলাদেশেই আছি, কারণ এখানে যেহেতু এটা ভারতীয় উপমহাদেশের ভিতরেই পড়ে, সেক্ষেত্রে বলি যে এখানে আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়া এবং নেপাল, পাকিস্তান প্রত্যেকটা দেশের একটি আসলে কৃষ্টি এবং কালচারগত একটা পরিবেশের অনেকটা মিল রয়েছে। তো আমরা যাওয়ার পথে আমরা একটা জায়গায় ব্রেক করি। তো সেখানে মূলত আমরা গাড়ির যে গ্যাস নেওয়ার জন্য এখানে আমরা মূলত স্টপ রাখি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। নেপালের আসলে প্রত্যেকটা যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে এরকম ছোট ছোট যে লোকাল বাস বা লোকাল যে পরিবহন এখানে দেখতে পারবেন এখানে। ঠিক আছে, তবে নেপাল এবং বাংলাদেশের ভিতরে পার্থক্য আসলে তেমন একটা দেখছি না। ঠিক আছে, তো আজকে বেসিক্যালি আমরা চেষ্টা করব চন্দ্রগিরির যাওয়ার পথের যে প্রাণ প্রকৃতি এবং চন্দ্রগিরি আদ্যপ্রান্ত থেকে শুরু করে যা আছে সবকিছুই আপনাদেরকে আসলে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার, কারণ এতে করে আপনারা যারা ভবিষ্যতে এখানে নেপালে আসবেন, নেপালে এসে নেপাল থেকে আপনারা যা চন্দ্রগিরির উদ্দেশ্যে রওনা দিবেন তাদের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে। তবে রোড গুলো আসলে মানে খুবই উঁচু নিচু, এখানে প্রত্যেকটা রোড গুলো খুবই উঁচু নিচু এখানে। কারণ আপনাদেরকে তো আমি ইতিমধ্যে বলেছি যে এখানে রোড গুলো আসলে একটা সময় পাহাড় পর্বতের ছিল, যখন এখানে নেপালের যখন আধুনিকতা ছোঁয়া পায়নি, বলা চলে আজ থেকে 50-60 বছর আগে। বাট যখন নেপাল আধুনিকতা ছোঁয়া পেল তখন এই পাহাড় গুলো কেটে আসলে এখানে বিভিন্ন ধরনের আসলে পরিবহনের আসলে একটি আমূল একটা পরিবর্তন ঘটানো হয় এখানে। তবে
তো দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ের নিচে যে সমতল আছে সেখানে নেপালিদের অনেক বাসা বাড়িগুলো আসলে এখানে নির্মাণ করা হয়েছে। আসলে পুরো নেপালটাই আসলে একটি পাহাড় পর্বতে আসলে ঘেরাও বলা চলে এখানে। আর রাস্তার দুপাশে যে ছোট ছোট যে দোকানগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো টোটালি বাংলাদেশের কালচারের সাথে মিলে। আমার মানে দোকানগুলো দেখলেই মনে হয়েছে যেগুলো আসলে নেপালের দোকান নাকি আসলে আমি বাংলাদেশের দোকান। মানে আপনারা যারা সিলেটে অবস্থান করেছেন বা সিলেটের বাসিন্দা বা সিলেটে কেউ ভ্রমণ করেছেন তারা আসলে বুঝতে পারবেন বিষয়টা, ঠিক আছে? দেখলে মনে হচ্ছে যে পুরো সিলেটেরই যে পরিবেশটা আছে সেম সিলেটের পরিবেশটা, অথবা বান্দরবনের যে শহরের যে প্রাকৃতিক যে পরিবেশটা, এটার সাথে আসলে অনেকটাই সাদৃশ্য পাওয়া যাচ্ছে এখানে। আমরা অলরেডি বন্ধুগণ নেপালের যে মূল যে শহর কাঠমান্ডু অলরেডি আমরা অতিক্রম করে চন্দ্রগিরির উদ্দেশ্যে রওনা দিয়েছি। মানে আমরা অলরেডি কাঠমান্ডু অতিক্রম করে ফেলেছি অলরেডি আমরা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে বিশাল বড় বড় পাহাড়। আসলে আমরা পরবর্তীতে এই বড় বড় যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলো অতিক্রম করেই আমরা মূলত পরবর্তীতে আমরা আমাদের যে গন্তব্য সেই গন্তব্য চন্দ্রগিরির উদ্দেশ্যে আমরা যাব। তো যাওয়ার পথে আমাদের এই বড় বড় পাহাড়গুলো আসলে অতিক্রম করতে হবে। তো বন্ধুগণ, আপনারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত থাকুন, সবাইকে অনুরোধ রইল। এবং চন্দ্রগিরির যে প্রাকৃতিক যে সুন্দর যে মনোরম পরিবেশ, সেই পরিবেশ দেখার জন্য সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে চন্দ্রগিরির খুবই কাছাকাছি চলে আসছি বন্ধুগণ। তো আমরা চন্দ্রগিরির যেহেতু খুব কাছাকাছি চলে আসছি, আপনাদের এখন আমরা দেখাবো চন্দ্রগিরির যেই প্রাকৃতিক এবং মনোরম যে পরিবেশ, সেই পরিবেশটা আপনাদেরকে দেখাবো বন্ধুগণ। কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল বড় বড় পাহাড়গুলো আসলে দেখা যাচ্ছে, এবং পাহাড়ের যে পাদদেশে যে সমতল আছে, আসলে সমতল বললে ভুল হবে, এখানে মানে পুরোটা জুড়ে আসলে পাহাড়। এখানে মূলত পাহাড় কেটে তারা মূলত এখানে বিভিন্ন ধরনের আসলে ঘর বাড়ি আসলে এখানে স্থাপন করেছে। তো আজ থেকে 50 বা 60 বছর আগে, আমি কিছুক্ষণ আগে আমাদের যে ড্রাইভার সাহেব আছে সেই ড্রাইভার সাহেবের সাথে আলোচনা করছিলাম যে আসলে নেপালের যে আজ থেকে 50 বা 60 বছর আগের যেই পরিবেশ, ঠিক আছে, সেটা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তো উনি আসলে আমাদেরকে একটা আইডিয়া দিল যে একটা সময় 50 থেকে 60 বছর আগে, এখন আমরা যেই আধুনিক নেপাল দেখছি, ঠিক আছে, এগুলো ছিল না। এই যে পাহাড়ের পাদদেশে যে বহুতল যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, এই ভবনগুলো আজ থেকে 40-50 বছর আগে ছিল না। তো আসলে পাহাড় কেটে কেটে তারা কি সুন্দর আসলে অসাধারণ আসলে স্ট্রাকচার আসলে এখানে তৈরি করেছে। আর অলরেডি দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের বিশাল উঁচুতে অলরেডি আমাদের গাড়ি উঠতেছে, ঠিক আছে, আমরা আসলে উপরে উঠতেছি এখন, ঠিক আছে। আপনারা এই সাইডে দেখুন, এদিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে আমরা এখন কতটা উপরে আছি। আমরা সমুদ্রের তলদেশ থেকে প্রায় 2500 ফিট উপরে আছি এখন এই মুহূর্তে। আসলে পাহাড়ের সাইড দিয়ে আসলে আমাদের গাড়ি যাচ্ছে, যার কারণে আসলে আমার ক্যামেরাটা আসলে খুবই নড়াচড়া করছে বন্ধুগণ, তার জন্য আপনাদেরকে আসলে ভালোভাবে আসলে ভিডিওটা দেখাতে পারছি না। তো যাই হোক, এই বিষয়ের জন্য আমি এবং আমার চ্যানেল থেকে আপনাদের সবার কাছে আসলে ক্ষমা প্রার্থী। তো দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের উপরে শুধু উঠছি আর উঠছি, আর দুপাশে পাহাড়ের দুপাশে যে ফুটপাথ গুলো আছে সেখানে বিভিন্ন ধরনের আসলে স্ন্যাক্স, চকলেট, আসলে পানি, চায়ের দোকানগুলো আসলে আছে। দেখলে, আমি ইতিমধ্যে আপনাদেরকে আগে দেখিয়েছি, দেখলে মনে হবে যে এটা আসলে আমরা বাংলাদেশে চলে আসছি। তো আমরা চন্দ্রগিরিতে যাব। চন্দ্রগিরিতে যে আমরা আসলে এখানে কিছুটা সময় আসলে আমরা এখানে অবস্থান করব। তো বন্ধুগণ, আমাদের পাশেই থাকবেন। আমরা চেষ্টা করব চন্দ্রগিরির শুরু থেকে শেষ পর্যন্ত, মানে আদ্যপান্ত সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। আসলে খুব ভয়ানক বিষয়, আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে এত উঁচু পাহাড় বলা বাহুল্য। আমরা এখন অনেক উঁচুতে আছি বন্ধুগণ। আমরা চলে আসছি চন্দ্রগিরি। আসলে আমাদের
যেই গন্তব্য, অলরেডি আমরা গন্তব্যে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য পর্যটক এখানে আসলে অলরেডি অবস্থান করছে। তারা যে যার মতো সেলফি তুলছে, তারা আনন্দটাকে চেষ্টা করছে প্রত্যেকে আসলে উপভোগ করার জন্য। এবং আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে থেকে আপনারা কেবল কারে করে আপনারা ভ্রমণ করার আসলে সুযোগ পাবেন এখানে। তো যেহেতু আমরা আমাদের গন্তব্য চন্দ্রগিরিতে চলে আসছি, তাই আমাদের যে ড্রাইভার সাহেব অলরেডি স্টপ করেছে। তো এখন আমরা নামবো গাড়ি থেকে, নেমে পাশে থাকবেন, আমাদের ভিডিও শেষ পর্যন্ত সবাই পাশে থাকবেন, সবাইকে অনুরোধ করব। দেখতে পাচ্ছেন আমরা চন্দ্রগিরিতে চলে আসছি। এখানে আপনার আসার পরেই একটা জায়গাতে দেখতে পাবেন, এই জায়গাটা আসলে এখানে আসলে যতগুলো আসলে গাড়ি এখানে আসে, প্রত্যেকটা গাড়ি আসলে এখানে অবস্থান করে। আপনারা যে কেউ মানে যখন আসবেন, আসার পরবর্তী সময়ে আপনারা প্যাকেজে আসলে আপনাদের হোটেল থেকে এখানে নিয়ে আসবে, সেটা আসলে প্যাকেজের সাথে অন্তর্ভুক্ত থাকবে। আর কেউ যদি ব্যক্তিগতভাবে আসেন, ব্যক্তিগতভাবে আসলে গাড়ি আসলে চন্দ্রগিরির শেষ যে গন্তব্য, এই গন্তব্যটা হচ্ছে এখানেই, ঠিক আছে। তো এখানে আসার পরে আপনারা এই সুন্দর যে প্রাকৃতিক যে পরিবেশটা, সেই প্রাকৃতিক পরিবেশটা দেখতে পাচ্ছেন অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা প্রাকৃতিক যে মনোরম যে পরিবেশটা। তো দেন আপনারা আসলে যে যার মতো করে আসলে এখানে ঘুরতে পারবেন। এখানে কিছু রাইডের আসলে ব্যবস্থা করা আছে, অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে কেউ চাইলে আসলে স্ন্যাক বা সিঙ্গারা আছে, এখানে বিভিন্ন ধরনের আসলে খাবার আছে, এখানে খাবার আপনারা ক্রয় করে খেতে পারেন। তবে একটা বিষয়, আপনারা যেটাই আসলে এখানে কি ক্রয় করেন না কেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই দাম দর করে কিনবেন, কারণ এখানে প্রচুর পরিমাণে স্ক্যামার আছে। দেখা যাচ্ছে যে 100 টাকার জিনিসটা এখানে তারা 400-500 টাকা আসলে এখানে চেয়ে বসে। তারপর ঠিক পাশে আরেকটা দোকান দেখতে পাচ্ছেন। দেন আপনারা যদি কেউ কেবল কারে করে আসলে আনন্দটাকে আরো সুন্দরভাবে উপভোগ করতে চান, সেক্ষেত্রে এখানে আসলে কেবল কারের যে এটিএম আছে, এটা হচ্ছে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত আসলে ব্রেক আওয়ার্স, আর বাকি সময়টাতেই আপনারা এখান থেকে টিকিট ক্রয় করতে পারেন। এখানে আসলে দেওয়া আছে বিস্তারিত। ওয়ান ওয়ে হচ্ছে 495 টাকা, আর বোথ ওয়েজ হচ্ছে 825 টাকা। এটা হচ্ছে নেপালিদের জন্য। বাট সার্কান্টিস, মানে আমরা যেহেতু সার্কান্টিসে আসি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়ান ওয়ে হচ্ছে 790 টাকা, এবং বোথ ওয়েজ হচ্ছে 1320 টাকা। আর উইথাউট সার্কান্টিস যে পার্সন আছে, তাদের হচ্ছে ওয়ান হচ্ছে $13 এবং টু হচ্ছে $23। এবং 3 ফিট যেই নিচে যে বাচ্চা আছে আসলে তাদের ফ্রি, এবং 3 ফিট থেকে 4 ফিট হচ্ছে 40% ডিসকাউন্ট পাবেন। এই হচ্ছে কেবল কারের আদ্যপান্ত আসলে কিভাবে আপনারা টিকিট ক্রয় করবেন, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা আসলে এখানে সরাসরি বুথ থেকে আসলে এখানে টিকিট ক্রয় করতে পারেন, সরাসরি বুথ থেকে। কাউন্টার আছে এখানে। আর কেউ যদি আসলে আরো কিছু ইনকোয়ারি, আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে, সেই ইনকোয়ারি গুলো আসলে আপনারা এখানে ইনকোয়ারি হেল্প ডেস্ক আছে এখানে, সেই ইনকোয়ারি হেল্প ডেস্ক থেকে আপনারা এগুলো নিয়ে নিতে পারেন। এখানে একজন ভদ্র মহাশয় আছে, উনি আসলে আপনাদেরকে হেল্প ডেস্কের যাবতীয় যত সহায়তা লাগে সেখানে দেওয়ার জন্য আসলে বসে আছে। আর এখানে ঠিক পাশে আরেকটা রেস্টরুম দেখা যাচ্ছে, যে আপনার আশেপাশে যখন 2 আওয়ার্স বা 3 আওয়ার্স এখানে ভ্রমণ করবেন, সেক্ষেত্রে কারো যদি রেস্টের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আসলে আপনারা এখানে রেস্ট করতে পারেন। দেন আরেকটি প্লেস আছে এখানে, যে রিসোর্ট রিসিপশন। আসলে এখানে বিভিন্ন ধরনের রিসোর্ট আছে, যেহেতু আমরা রিসোর্টে এখানে অবস্থান করছি না, তাই আসলে রিসোর্ট সম্পর্কে তেমন একটা কিছু আইডিয়া আপনাদের দিতে পারছি না। তো এই হচ্ছে বিষয়। তো আমাদের ভিডিওর শেষ পর্যন্ত সবাইকে থাকার জন্য অনুরোধ রইল। আমরা পরবর্তীতে আপনাদেরকে কেবল কারে কিভাবে আমরা আসলে ভ্রমণ করি, এবং কেবল কার থেকে এখানকার যে প্রাকৃতিক যে পরিবেশগুলো আছে, সেই প্রাকৃতিক পরিবেশ দেখতে কেমন, সেটা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুগণ। চন্দ্রগিরির আসলে পাশে আরো কিছু যে প্রাকৃতিক যে পরিবেশ আছে, ঠিক আছে, সেটা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদেরকে। তো আপনারা আবার কেউ ভাইবেন না যে এগুলো আসলে কোনো হেলিপ্যাড, ঠিক আছে।
এগুলো কোনো হেলিপ্যাড না। আহ, এখানে আরেকটা বিষয় জানিয়ে রেখে, এখানে এই যে জায়গাটাতে আমরা অলরেডি আছি, এখানে স্মোক করা নিষেধ, এবং পানীয় জাতীয় এবং যে কোনো স্ন্যাক জাতীয় খাবার, বলা চলে যে কোনো খাবার আসলে এখানে খাওয়া সম্পূর্ণভাবে নিষেধ, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে পাহাড়, সব পাশে আসলে পাহাড়, মাঝে হচ্ছে বসত বাড়িগুলো আছে সমতল এবং পাহাড়ের মাঝে, ঠিক আছে। দুই পাহাড়ের মাঝে যে সমতল আছে, সেই সমতলে আসলে এখানে প্রচুর পরিমাণে বাড়িঘর দেখা যাচ্ছে, যে আবাসিক এরিয়া। আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুগণ, আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, নেপালে কিন্তু ড্রোন অ্যালাউ করে, ঠিক আছে। আপনারা যে কেউ চাইলে আসলে ড্রোন নিয়ে আসতে পারেন, এবং ড্রোন নিয়ে আসলে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম যে পরিবেশ আছে, সেই পরিবেশগুলো আসলে ভিডিও ধারণ করতে পারেন। তাই আপনাদের উদ্দেশ্যে আসলে আজকে আমরা এখানে ড্রোন উড়াচ্ছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমরা ড্রোন আকাশে ছেড়ে দিয়েছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ড্রোন আকাশে উড়ে গিয়েছে এবং অনেক দূরে অলরেডি চলে গিয়েছে। তো বন্ধুগণ, অলরেডি আমরা কেবল কারের জন্য টিকিট ক্রয় করে ফেলেছি। তো আমরা এখন কেবল কারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমরা আসলে এখানে লাইন বাই লাইন সিঁড়ি দিয়ে উপরে উঠে দেন আমরা কেবল কারে উঠবো। কেবল কারে ওঠার জন্য আমরা অলরেডি প্রবেশ করে ফেলেছি। তো দেন আমরা সিকিউরিটি গার্ডকে আমরা এন্ট্রি করলাম। এন্ট্রি করে 1 বাই 1 আমরা কেবল কারের ভিতরে উঠবো। দেখতে পাচ্ছেন অলরেডি এখানে অনেক মানুষ অলরেডি সিরিয়ালে আছে। তো কিছু করার নাই, তো আমিও সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম। একজন লেডি আছে, সেই লেডি আসলে প্রত্যেকটা টিকিট আসলে চেক করে করে 1 বাই 1 ভিতরে এন্ট্রি দিচ্ছি। তো দেন আমার টিকিটটাও আমি এখানে এন্ট্রি দিয়ে দিলাম। অলরেডি এন্ট্রি দিয়ে অলরেডি প্রবেশ করে ফেললাম বন্ধুগণ। আর কিছু সময় পর আমরা আমাদের কাঙ্ক্ষিত যে গন্তব্য, সর্বশেষ যে গন্তব্য, সেখানে অলরেডি আমরা উঠে যাব। তো দেখতে পাচ্ছেন, তবে একটা বিষয় আমার খুবই আশ্চর্যজনক লাগে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক আছে, প্রচুর পরিমাণে ভ্রমণ পিপাসু এখানে আছে। তো দেখা যাচ্ছে যে মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপর হচ্ছে দুবাই আমি গিয়েছি বিভিন্ন সময়। তো দেখেছি ওখানে ইউরোপিয়ান, আমেরিকান প্রচুর পরিমাণে পর্যটক। কিন্তু আমি নেপালে এসে দেখলাম যে এখানে অন্যান্য দেশের তুলনায় এখানে বাংলাদেশি যে পর্যটক বা ভ্রমণ পিপাসুর সংখ্যাই এখানে বেশি। এই জিনিসটা আমাকে আসলে খুবই বেদনা দেয় যে আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর ট্যুরিজম প্লেস থাকতেও আসলে কেন মানুষে এই জায়গাতে আসে ভ্রমণ করতে। যদি আমিও এসেছি, কিন্তু আমার আসাটার বিষয় হচ্ছে ভিন্ন, কারণ আমি এসেছি আমার চ্যানেলে যে ব্লগ করার উদ্দেশ্যে এখানে আসছি। তবে বাংলাদেশি ভ্রমণ পিপাসুদের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা চেষ্টা করবেন বাংলাদেশের যেই পর্যটন যে জায়গাগুলো আছে, যেমন কক্সবাজার আছে, সেন্ট মার্টিন, সিলেট, বান্দরবন, রাঙামাটি, কুয়াকাটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আসলে পর্যটন যে কেন্দ্রগুলো আছে, সেখানে আপনারা ভ্রমণ করার চেষ্টা করবেন। এতে করে আমাদের দেশের টাকা আসলে বাইরে যাবে না এবং আমাদের দেশের টাকা দেশেই রবে, ঠিক আছে। এই রিকোয়েস্টটা আমাদের প্রত্যেকটা বাংলাদেশিদের জন্য রইল যে আপনারা অন্তত একবার হলেও আগে বান্দরবন অথবা সিলেট ভ্রমণ করবেন। এবার আমি বান্দরবন গিয়েছি, সিলেটও গিয়েছি আমি। তো বান্দরবন এবং সিলেট গিয়ে আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যে নেপাল কিছুই না। বান্দরবন এবং রাঙামাটি থেকে নেপাল আসলে কিছুই না। আজকে যে চন্দ্রগিরিতে আসছি, প্রাকৃতিক যে সৌন্দর্য উপভোগ করতে আসছি, সেইটার তুলনায় ভাইরে ভাই, আপনারা বিশ্বাস করেন, সেটার তুলনায় আমাদের রাঙামাটি এবং বান্দরবনের যে প্রাকৃতিক দৃশ্য, সত্যি ভাই অস্থির ভাই। আপনারা একবার হলো ভাই আপনারা বান্দরবন যান, বান্দরবন গিয়ে যে থানচির যে প্রাকৃতিক যে ভিউটা আপনারা দেখেন, তারপর আপনারা পার্থক্য করবেন। আমি খুব অচিরেই আপনাদেরকে কথা দিলাম যে বান্দরবনের থানচির যে প্রাকৃতিক যে পরিবেশ আছে, সেই প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে দেখাবো।
ঠিক আছে, তারপর দেখানোর পর আপনারা আমার যে বর্তমান যে ব্লগটা দেখছেন সেই ব্লগটার সাথে বান্দরবন থানচির যে প্রাকৃতিক যে পরিবেশ আছে সেটার পার্থক্যটা ভাই আপনারাই করে নিয়েন ভাই, আমার কিছু বলা লাগবে না ভাই, আপনারাই করে নিয়েন যে কি পরিমাণ পার্থক্য আছে এখানে। যাই হোক, অবশেষে আমরা কেবল কারের যে স্টেশন আছে সেই স্টেশনে অলরেডি চলে আসছি বন্ধুগণ। আর কিছু সময়ের পরে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য কেবল কারে উঠে যাব, আমরা উঠে আপনাদেরকে চেষ্টা করবো নেপালের যে প্রাণ এবং প্রাকৃতিক যে পরিবেশ আছে, সুন্দর যে ভিউ আছে সেই ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা। তো দেখতে পাচ্ছেন যে নেপালের যে প্রাকৃতিক যে পরিবেশ আছে সেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, পাহাড় আর পাহাড়, দুই পাশে আসলে পাহাড় ঘেরাও, ঠিক আছে, এবং মাঝে কিছু সমতল জায়গা দেখা যাচ্ছে যে পাহাড়ের মাঝে যে সমতল জায়গা আছে সেই সমতলে বন্ধুগণ এখন বিভিন্ন যে বাড়িঘর এবং বিভিন্ন রিসোর্ট আসলে এখানে তৈরি করা হয়েছে ভ্রমণপিপাসুদের জন্য। ভাই বলে রাখি আরেকটা বিষয় ভাই, আমরা এখানে প্রায় 30 মিনিট দাঁড়ায় আছিলাম, প্রায় 30 মিনিট, ঠিক আছে। আমরা হচ্ছে বাংলাদেশি পর্যটক, এর জন্য আমাদেরকে কেবল কারে মনে করেন পরে ঢুকানো দিতেছে, বাট এখানকার যারা স্থানীয় আছে যারা নেপালি মূলত তাদেরকে ভাই মানে যেটা আছে সেটার ভিতরে ঢুকাই দিচ্ছে ভাই, ঠিক আছে। কিন্তু আমাদেরকে 30 মিনিট দাঁড়া করে রাখা তারপরে গিয়ে আমাদেরকে এখানে আসলে প্রবেশ করানো হয়েছে অবশেষে, ঠিক আছে। এই জিনিসটা আপনাদেরকে জানা রাখি, এখানে নেপালিদেরকে আসলে সবচেয়ে বেশি এখানে প্রাধান্য দেয় ভাই, ঠিক আছে। তো আপনারা যারা আসবেন বুঝে শুনে আসেন, আমি মনে করি এখানে নাই, আপনারা বান্দরবনে যান, থানচিতে যান, আপনারা এর চেয়ে বেশি চিল করতে পারবেন, কোনো স্ক্যামিং হবে না, নো স্ক্যামিং, ঠিক আছে। তো আমরা এতগুলো মানুষ এখানে দেখতে পাচ্ছেন, এখানে অনেক মহিলা মানুষ আছে, তারা আসলে অনেকটা সময় এখানে দাঁড়িয়ে ছিল, ঠিক আছে। তো যাই হোক, ফাইনালি আমরা পেয়েছি, এটাই শুক্রিয়া যে আমাদেরকে কেবল কারে উঠাইছে। আমি তো ভাই ভয় পেয়ে গেছিলাম যে এত টাকা দিয়ে উঠাই মানে টিকিট কাটছি, আসলে আমাদেরকে উঠতে দিবে কিনা, খুব কনফিউজ হয়ে গেছিলাম, ঠিক আছে। যাই হোক, উঠতে দিছে ভাই, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, ঠিক আছে। তো আমরা ফাইনালি আমাদের কেবল কারে উঠে গেলাম। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন পাহাড়ের চূড়া থেকে আরেক চূড়াতে এখন আমরা উঠবো পাহাড়ের, ঠিক আছে। তো আমরা চেষ্টা করছি যে নেপালের যে প্রাকৃতিক যে পরিবেশটা আছে সেই পরিবেশটা আপনাদেরকে আসলে দেখানোর জন্য চেষ্টা করব। কিন্তু যেহেতু আমরা কেবলকারের ভিতরে আছি, সব ভিতরে থাকার পরবর্তী সময়ে যে এখানে গ্লাস আছে, গ্লাসটা পুরোপুরি এখানে ফ্রেশ না হওয়ার কারণে আসলে এখানে তেমন একটা ভিডিওর যে ভিউটা আসলে খুব তেমন একটা সুন্দর আসতেছে না, কারণ এখানে গ্লাসটা অনেক ময়লা, ঠিক আছে। যদি আবার ওপেন প্লেস থাকতো সেক্ষেত্রে আপনাদেরকে খুব সুন্দরভাবে আসলে প্রাকৃতিক যে পরিবেশটা দেখানো সহজ হতো। যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমাদের পাশ দিয়ে অলরেডি আরেকটা কেবল কার অলরেডি ল্যান্ড করতেছে। তো আমরা উপরে উঠতেছি, জানি না কত উপরে উঠি। যাই হোক, আল্লাহ সবসময় পাশে থেকো, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমাদের ভ্রমণটা যেন খুবই নিরাপদ হয়, যেন আমরা ঠিকঠাক ভাবে আমরা উঠতে পারি এবং নামতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবাই অবশ্যই সবাই লাইক এবং কমেন্টস দিবেন। শুধু ভাই সাবস্ক্রাইব করলেই হবে না রে ভাই, একটু ভিডিও যদি লাইক কমেন্টস না দেন তাহলে ভিউ পাবে কেমনে রে ভাই আমার কোন। হ্যাঁ, এই দেখেন আমার কথা শুনে দেখেন, আমার যে টিম মেম্বার আছে সবাই হাসতেছে দেখেন, ঠিক আছে ভাই, একটু হাই বলেন না রে ভাই। এই যে আপুরা আপনারা তো হাজবেন্ড ওয়াইফ, হ্যাঁ সরি, আপনার ভাই বোন এখানে আসছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। যাই বাই মিস্টেক আমার, ঠিক আছে। আপনি একটু হাই বলেন, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ভালো ভিডিও নিয়ে যাওয়ার জন্য এই যে ফাঁকা রাখছে। আপনাদেরকে চেষ্টা করবো এখন, এই সবাই বসেন, পরে কেবল কার কিন্তু ভাই ডুবে যাবে নদীতে, ঠিক আছে। এই যে আমরা এখন ওপেন স্পেসে চলে আসছি। ওপেন স্পেস মানে যে কেবল কারের যে একটা ফাঁকা জায়গা ছিল, সেই ফাঁকা জায়গা দিয়ে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সমুদ্র পৃষ্ঠ থেকে কত আগে তো 2500 ছিলাম, আমি গুগলে দেখেছি 2500 মিটার উপরে ছিলাম আগেই আমরা। এখন প্রায় ধরেন আরো 500 1000 হবে, প্রায় আরো 1000 উপরে উঠবো। আমি কিছুক্ষণ আগে গুগলে দেখছি অলরেডি, ঠিক আছে। 1000 মিটার তো অলরেডি অনেক উপরে উঠে গেছি, ঠিক আছে। আমি একটা জিনিস খেয়াল করেছি, কি লেগে যায়, কানে তালা লেগে যায় প্লেনে উঠে বায়ু চাপের কারণে ভাই আমি প্লেনে উঠছিলাম, আমার প্রায় 2 দিন প্রায় আমার কান বড় হয়ে গেছিল। বন্ধুগণ, অলরেডি আমরা
কেবল কারে চলে এক জায়গা থেকে আরেক জায়গায় অলরেডি চলে আসছি। দেখতে পাচ্ছেন যে আমরা চলে আসছি অলরেডি আরেকটি জায়গায়। এখন আমরা চন্দ্রগিরি হিলসের একদম উপরে আছি এই মুহূর্তে। আমরা চন্দ্রগিরি পাহাড়ের যে সর্বোচ্চ যে উঁচু, যেখানে আসলে এই জায়গার উপরে আর কোনো প্লেস নাই বলা চলে, আমরা বর্তমানে সেখানে অবস্থান করছি। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পর্যটক আছে। এখান থেকে চেষ্টা করছি আপনাদেরকে আরো সুন্দর কিছু যে প্রাকৃতিক যে পরিবেশ আছে সেইগুলো আসলে দেখানোর জন্য। যাই হোক, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক যে পরিবেশগুলো আছে, এখানে প্রচুর পরিমাণে আসলে এখানে পর্যটক আছে। এখানে তারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে পর্যটক। আরেকটা বিষয় বলে রাখি বন্ধুগণ, এখানে চন্দ্রগিরির যে সর্বোচ্চ যে উঁচু চূড়া আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আসলে এখানে রিসোর্ট আছে। ঠিক আছে, এই রিসোর্টে এখানে বহু পর্যটক আসলে এখানে অবস্থান করে এখানে। ঠিক আছে, আর আমরা এখান থেকে মাউন্ট এভারেস্ট দেখতে পাচ্ছি। আপনাদেরকে জুম করে চেষ্টা করছি মাউন্ট এভারেস্ট দেখানোর জন্য। হ্যাঁ, তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এখানে ইউরোপিয়ান আমেরিকান যে পর্যটকের তুলনায় আমাদের বাংলাদেশি কি পরিমাণ পর্যটক ভাই। শুধু বাংলাদেশি পর্যটকের সংখ্যা এখানে সবচেয়ে বেশি। এখানে চন্দ্রগিরির সর্বোচ্চ যে উঁচু যে চূড়া আছে, এইখানে বিভিন্ন ধরনের কফি হাউস আছে বন্ধুগণ। কফি হাউসে আপনারা খুব স্বল্প মূল্যে এখানে কফি ক্রয় করে খেতে পারেন। কিন্তু এখানকার আউটসাইড যে এরিয়া আছে, আউটসাইড এরিয়াতে আসলে দামটা অতিরিক্ত নেয়। দেখতে পাচ্ছেন এখানে যে চাটা হচ্ছে মাত্র 50 টাকা। ঠিক আছে, এইটা যদি আপনি আউটসাইডে খেতে যান তাহলে 2 থেকে 300 টাকা নেবে। আর বাংলাদেশি যদি আমি বলি যে চায়ের মান অনুযায়ী এটার দামটা, সেক্ষেত্রে আমি বলবো যে এটা অনেক প্রাইসটা অনেক বেশি হয়ে যায়, কারণ এটার দাম সর্বোচ্চ 10 টাকা আছে আমি মনে করি বাংলাদেশি টাকা। ঠিক আছে, যাই হোক, এখানে অনেক স্ন্যাক্স আছে। এখানে আরো কটন ক্যান্ডি 100 টাকা করে এখানে। এই যে যেটাকে আমরা বাংলাদেশি ভাষায় বলি হাওয়াই মিঠাই। হাউ মাচ? 100 রুপিস। ওকে, দেখতে পাচ্ছেন 100 রুপিস করে এখানে এটা ক্রয় করছে। কিন্তু আমরা বাংলাদেশে কয় টাকা থাকে দিলে ভাই? আমরা সর্বোচ্চ 10 টাকা, এখন মনে হয় 15 টাকা হয়েছে। ঠিক আছে, কিন্তু এটা এখানে 100 টাকা। তো কি পরিমাণের এইখানে ভাই পণ্য দ্রব্য থেকে শুরু করে জিনিসপত্রের দাম। ঠিক আছে, আপনারা নিজেরাই দেখে নেন। ফাইনালি আমরা চন্দ্রগিরি যে সর্বোচ্চ যে উঁচু পাহাড় আছে সেই উঁচু পাহাড়ে ঘুরে আমরা এখন কেবল কারে করে আমরা এখন নিচে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে বিশাল এক লম্বা এক সিরিয়াল। যাই হোক, আমাদের অপেক্ষা করা ছাড়া এখন কিছু করার নাই। তো ফাইনালি বন্ধুগণ, আমরা অলরেডি এখন যাওয়ার পালা। তো আমরা এখন সবাই যে যার গন্তব্যে আসলে চলে যাব। ঠিক আছে, আজকে আমাদের ব্লগটি আসলে এখানে শেষ করা লাগছে। তো আমরা এখানে চলে আসছিলাম চন্দ্রগিরি হিলসের উদ্দেশ্যে। যাই হোক, তো আজকে এখানে আমার ব্লগটি শেষ করছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল সবার প্রতি। আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো বন্ধু। সবাইকে আসসালামু আলাইকুম।